গল্প ফিরে এসো অনুরাগে পর্ব ১। ফার্স্ট অব অল এক বাচ্চার বাপ উনি, তাই উনি নেভির ক্যাপ্টেন হোক কিংবা সামান্য অফিসার, আমার তাতে বিন্দু মাত্র কিছু যায় আসে না। আমি কিছুতেই ওনাকে বিয়ে করতে পারবো না। তিশা তীব্র চিৎকারে কথাগুলো বললেও ঘরের অন্য দুই সদস্যের মধ্যে বিশেষ কোনো বিকার দেখা গেল না। ভাবি শায়লা বেগম পাষাণ মূর্তির ন্যায় নির্বিকার চিত্তে বসে আছেন, আর বড় ভাই তৌফিক সাহেব অপরাধীর মতো মস্তক অবনত করে নিঃশব্দে অবস্থান করছেন। তিশা সদ্য কলেজে পদার্পণ করেছে বলা যায়। চঞ্চলতা আর স্বভাবজাত, উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় বর্ষের অত্যন্ত মনোযোগী একজন শিক্ষার্থী। বাড়ি সুবর্ণনগর গ্রামে হলেও পড়াশোনার খাতিরে শহরে থাকে সে। তবে দুদিন আগে বড় ভাইয়ের অসুস্থতার খবরে হন্তদন্ত হয়ে জরুরি ভিত্তিক ছুটি নিয়েই আজ হোস্টেল থেকে ছুটে এসেছে সে। অথচ বাড়ি এসে দেখল ভাইয়ার অসুখটা আসলে একটা বাহানা মাত্র। আসল উদ্দেশ্য তাকে বিয়ে দেওয়া। সাধারণ বিয়ে হলে তার হয়তো কোনো আপত্তি হতো না, কিন্তু যখন শুনল তার পাত্র আরজু এহসান শায়লা বেগমের দূর সম্পর্কের আত্মীয় এবং নেভির দাপুটে ক্যাপ্টেন, তৎক্ষণাৎ বেঁকে বসেছে সে। কারণ একটাই, আরজু বিপত্তিক, শুধু তাই নয়, তার 5 বছরের একটি মেয়েও আছে। তিশা ফুঁসতে ফুঁসতে বলল, ভাইয়া তুমি অন্তত কিছু বলো। আমায় এভাবে মিথ্যা বলে ডেকে এনে এই বয়সে একটা বাচ্চার মায়ের চেয়ারে বসিয়ে দিতে চাইছে? শায়লা বেগম এবার মুখ খুললেন, গলার স্বর তীক্ষ্ণ করে বললেন, অনেক তো হলো। বাবা মা মরা ননদকে নিজের মেয়ের মতো আগলে রেখেছি, এখন আমাদের ঘাড়ে বসে আর কতদিন খাবি? ভালো পাত্র পেয়েছি তাই সম্বন্ধ করেছি। তোর ভালোর জন্যই বলছি তৃষা, জেদ করিস না। ভাবির মুখের এই কর্কশ কথাগুলো তৃষার বুকে তীরের মতো বিঁধল। নিজের ভাইকেও আজ কেমন যেন অচেনা মনে হচ্ছে তার। তৌফিক সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, তৃষা, আর্য ভালো মানুষ, খুব ভালো, তোর ভবিষ্যৎ সুরক্ষিত হবে রে বোন আমার, আর জেদ করিস না। তৃষা বরাবরই বড্ড একগুঁয়ে, যে তার ক্রোধে প্রকম্পিত কণ্ঠে সে বলল, আমার ভবিষ্যৎ নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না ভাইয়া, বড্ড ভেবেছ আমাকে নিয়ে, এবার আমার নিজের চিন্তা আমাকে করতে দাও। এই বিয়ে আমি করব না মানে করবই না। শায়লা বেগম অত্যন্ত ধূর্ত রমণী। আর্যর সাথে বিয়ে হলে তৃষার ভবিষ্যৎ করবে কি না সে ব্যাপারে তার কিচ্ছু যায় আসে না। তিনি চিন্তিত নিজের ভবিষ্যৎ নিয়ে। আর্যর সাথে তৃষার বিয়ে হলে তার ভবিষ্যৎ আর তার ছেলেমেয়ের ভবিষ্যৎ পরিষ্কার। শায়লা বেগম এবার সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। তৌফিক নেওয়াজের দিকে আঙুল উঁচিয়ে তীক্ষ্ণ গলায় বলতে শুরু করলেন, এজন্যই বলেছিলাম বোনকে বেশি আশকরা দিও না। শুনলে না আমার কথা, পাঠালে শহরে পড়তে। এখন বুঝছো তো ঠেলা, এত বড় মেয়ে এখান মাথার উপর চড়ে নাচছে, মুখে মুখে তর্ক করেছে, আমাদের খেয়ে পড়ে আমাদের কি অপমান করেছে। তৌফিক সাহেব অসহায়ের মতো মিনমিন করে বললেন, আরে ও তো ছোট মানুষ, হুট করে সব শুনে ঘাবড়ে গেছে। ছোট মানুষ? শায়লা বেগমের ব্যঙ্গাত্মক হাসিতে ঘর যেন কেঁপে ওঠে। 18 বছর বয়স হয়েছে, একে ছোট মানুষ বলে না। আর কতকাল আমাদের হাড় মাস জ্বালিয়ে এখানে পড়ে থাকবে? আমরা কি নিজেদের সন্তানদের বাদ দিয়ে আজীবন ওর পিছনে টাকা ঢালবো? ক্যাপ্টেন আর্যর মতো পাত্র কপালে জোটা ভাগ্যের ব্যাপার। আর্যর হাত ধরে এই পরিবারে উন্নতি আসবে বলেই তো আমি এত খাটছি, আর উনি এখন নখরা দেখাচ্ছেন। তৃষা পাথরের মতো দাঁড়িয়ে রইল। ভাবির কথাগুলো তার আত্মসম্মানে প্রচণ্ড আঘাত করল। সে বুঝতে পারল এই বাড়িতে তার অবস্থান এখন কেবলই একজন বোঝা হিসেবে। তার পড়াশোনা, তার স্বপ্ন সবই শায়লা বেগমের চোখে অপচয়। শায়লা বেগম থামলেন না, আরও বিষ ঢেলে বললেন, নিজের বাপ মা তো নেই, এখন আমরা মরে গেলেই তো বাঁচিস। তাহলে বুঝতি দুনিয়া কত কঠিন। আমাদের ঘাড় মোটকে খেয়ে এখন সতীপনা দেখানো হচ্ছে। রাজি না হলে আজই হোস্টেলে চলে যা, আর কোনোদিন এই বাড়ির মুখ দেখবি না। আমরাও দায়মুক্ত হই। তৌফিক সাহেব অপরাধীর মতো মাথা নিচু করে রইলেন। নিজের আদরের বোনটার দিকে চেয়ে একটা প্রতিবাদ করার সাহসও তার নেই। তৃষার চোখে কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল, কিন্তু পরক্ষণেই সে সেটা মুছে ফেলল। জেদটা এখন আর বিয়ে করার উপর নেই, বরং এই বাড়ি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার উপর চেপে বসেছে। শায়লা বেগমের প্রতিটি কথা তাকে বুঝিয়ে দিয়েছে এখানে তার মায়ের কোনো দাম নেই। তৃষা কাঁপা কাঁপা গলায় কিন্তু স্পষ্ট স্বরে বলল, থামো ভাবি, আর একটা কথাও বলবে না। আমি বুঝতে পেরেছি আমি তোমাদের কাছে কতটা অপছন্দের। তোমাদের ঘাড় থেকে নামার জন্য যদি এই বিয়েটাই সমাধান হয়, তবে আমি রাজি। তৌফিক সাহেব চমকে উঠে ডাকলেন, তৃষা। তৃষা ভাইয়ের দিকে না তাকিয়ে শায়লা বেগমের চোখের দিকে তাকিয়ে বলল, আমি বিয়ে করব, আজই করব। তবে মনে রেখো ভাবি, আজ এই বাড়ি থেকে বিদায় নিচ্ছি মানে চিরকালের জন্যই নিচ্ছি। শায়লা বেগমের মুখে এক পৈশাসিক জয়ের হাসি ফুটে উঠল। তিনি ব্যস্ত হয়ে বললেন, এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। ঈশার বাবা, যাও আয়েশা কাকিমাদের খবর দাও।
ওরা তো আজই আসতে চেয়েছিল, আর কাজী সাহেবকেও বলে রাখো আজ রাতেই শুভ কাজটা সেরে ফেলি। তৃষা ধীর পায়ে নিজের ঘরের দিকে হেঁটে গেল, অথচ তার চঞ্চল মনটা আজ নিতর হয়ে গেছে। যার সাথে জীবন শুরু হতে যাচ্ছে তার কোনো ভালোবাসা নেই, নেই কোনো আগ্রহ, আছে কেবল এক বুক অভিমান আর নিরুপায় হয়ে মেনে নেওয়া এক নিয়তি। পৌষের শেষ প্রহর আসন্ন, দিবালোক স্নান হয়ে আসাতে ছায়া বিস্তার দীর্ঘতর হয়েছে। আকাশ প্রান্তে গোধূলির রাঙা আভা যেন কোনো এক বিদায় ব্যথার করুণ রাগিনী আলাপ করছে। নীল দিগন্ত কমলাভাব রঙে রঞ্জিত। আর্যদের গাড়িটা এসে থামল সুবর্ণ নগর গ্রামের শান্ত প্রান্তচ্চির এক সুদৃশ্য অট্টালিকার সম্মুখে। বাড়িটি 2 তলা বিশিষ্ট, উপরে তৃণ সবুজ রঙের টিনের ছাউনি, যা শহরে মানুষের কাছে টিন শেড হিসেবে পরিচিত। চারদিকের পরিপাটি বাগান আর কার্যময় স্থাপত্য বলে দেয় এই পরিবারটি কেবল বিত্তবানই নয়, যথেষ্ট রুচিবোধ সম্পন্ন। গাড়ির ভেতরে ক্যাপ্টেন আর্য ইহসানের মুখচ্ছবি শ্রাবণের মেঘাচ্ছন্ন আকাশের মতো গম্ভীর, ললাটে চিন্তার সূক্ষ্ম রেখা। এই পরিণয়ে তার বিন্দুমাত্র অভিপ্রায় ছিল না, বরং এক প্রকার বাধ্য হয়েই সে আজ এখানে উপস্থিত। যার জন্য নিজের পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে চলে আসা সেই সহধর্মিণীর দেওয়া ধোঁকার পর তার জগৎটা লণ্ডভণ্ড। বিশেষ করে তার 5 বছরের মেয়েটি, যার কথা একটিবারও ভাবেনি মা নামক মনোবীটি, সেই চঞ্চলা প্রজাপতিটি এখন এক বিষণ্ণ ছায়ায় পরিণত হয়েছে। বাবার সাধ্ধিন্য ছাড়া সে এক মুহূর্ত স্থির থাকতে পারে না, এমনকি কক্ষের বাইরে পর্যন্ত পা বাড়ায় না। অথচ পেশার তাগিদে আর্যকে দিনের অধিকাংশ সময় সমুদ্রের নোনা জলে আর রণতরীর ব্যস্ততায় অতিবাহিত করতে হয়। প্রাণপ্রিয়তমা হিসেবে স্বীকৃতি দেওয়া কালনাগিনীর সেই প্রতারণার বছরখানেক অতিক্রম হলেও আজও আর্যর জগৎটাও বড্ড অগোছালো। তার উপর মাতৃহীনা ছোট্ট মেয়েটি তার চোখের মণি। মেয়েটির সামান্য কষ্টও সহ্য করা সম্ভব নয় আর্যর পক্ষে। তাই বিয়েতে বিন্দুমাত্র ইচ্ছা না থাকলেও শুধু মেয়েটার মুখের দিকে চেয়ে চাচির কথায় রাজি হয়েছে সে। গাড়ি থেকে নামার আগে আর্য একবার নিজের মনেই দীর্ঘশ্বাস ফেলল। নীল দিগন্তের কমলাভ আভা যখন ক্রমশ গাঢ় অন্ধকারে লীন হতে শুরু করেছে, তৌফিক সাহেব গাড়ির শব্দ পেতেই ব্যস্ত সমস্ত হয়ে বাড়ির দরজা দিয়ে বেরিয়ে এলেন। মুখে মেকি হাসির রেখা থাকলেও দৃষ্টিতে অপরাধবোধের ছায়া। শায়লা বেগমও ভেতর থেকে উৎসুক নয়নে তাকিয়ে আছেন। তার আকাঙ্ক্ষার সিদ্ধি বুঝি এই মুহূর্তেই হতে চলেছে। অন্দরমহলে তিশার শয়নকক্ষে তখন কৃত্রিম উৎসবের আয়োজন চলছে। বাতাসের আর্দ্রতায় পৌষের হাড় কাঁপানো শীতের চেয়েও বেশি অনুভূত হচ্ছে এক থমথমে নীরবতা। তৃষার ছোটবেলায় 2 সাথী, ওহি আর শিয়া, তাকে বিবাহের সাজে সাজাতে ব্যস্ত। পাড়ার চঞ্চল মেয়েদের স্বভাবসুলভ কৌতূহল আর হাসাহাসি আজ যেন তৃষার কানে তপ্ত বালুর মতো বিচ্ছে। ওহি ওর চুলে ফুল গুজতে গেল, তৃষা ঝটকা দিয়ে মাথাটা সরিয়ে নিল। ওহি মুখ ছোট করে বলল, আরে তৃষা, অন্তত একটু তো হাস, শুনলাম বরের নাকি হেভি পার্সোনালিটি, নেভির ক্যাপ্টেন বলে কথা, তার উপর দেখতেও নাকি দারুণ। তৃষা আয়নার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হাসল, বলল, পার্সোনালিটি দিয়ে ধুয়ে কি আমি খাবো? ফার্স্ট অফ অল উনি এক বাচ্চার বাপ। তোদের কাছে এটা দারুণ ব্যাপার মনে হতে পারে, আমার কাছে এটা জাস্ট একটা ট্রাপ। এতই যখন পছন্দ, যা না নিজে বিয়ে করে আয়, কে মানা করেছে? শিয়া ফিসফিস করে বলল, উফ তৃষা, কী সব বলছিস? বাচ্চার মা হবি তো কী হয়েছে, ক্যাপ্টেন ওয়াইফ হওয়ার কি সুযোগ সবাই পায়? আর এমনিতেও তোর তো বাচ্চা অনেক পছন্দ। ওটা ওয়াইফ না, সেকেন্ড ওয়াইফ শিয়া। আর সেকেন্ড ওয়াইফ হওয়ার শখ আমার কোনো কালেই ছিল না। আর হ্যাঁ, এটা ঠিক যে আমার বাচ্চা অনেক পছন্দ, কিন্তু তা বলে অন্যের বাচ্চার মা? নিজের পড়াশোনা, ক্যারিয়ার সব বিসর্জন দিয়ে আমি অন্যের বাচ্চার ন্যানি হতে যাব কোন দুঃখে? তৃষার প্রত্যুত্তরে ওহিশিয়া রীতিমতো চুপসে গিয়েছে। তবে তৃষা দামিনী আরও কিছু কড়া কথা শোনানোর জন্য তৈরি হচ্ছে। সে ঠিক তখনই ঘরে ঢুকলেন শায়লা বেগম। তৃষার তেরা কথাগুলো ওনার কানে গেছে। তিনি কপালে ভাঁজ ফেলে বললেন, তোর ড্রামা কি শেষ হবে না তৃষা? বাইরে গেস্টরা এসে বসে আছে আর তুই এখনও ফ্রেন্ডদের সাথে সিন ক্রিয়েট করছিস। তৃষা উঠে দাঁড়ালো। পরনের শাড়িটা যেন ওর কাছে একটা বোঝা। ও ভাবির চোখের দিকে তাকিয়ে সরাসরি বলল, সিন ক্রিয়েট আমি করছি না ভাবি, তোমরা করছো। যে নাটকটা শুরু করেছো সেটার শেষ দেখার জন্যই তো এখানে বসে আছি। চলো, কোথায় যেতে হবে? শায়লা বেগম মনে মনে রেগে গেলেও এখন তা দেখালেন না, কারণ আজকের রাতটা পার করতে পারলেই ওনার আপদ বিদায় হবে। তিনি তৃষার হাত ধরে একরকম টেনে নিয়ে যেতে যেতে বললেন, এই তেজটা যেন বাসর ঘরেও থাকে, তখন বুঝবি দুনিয়া কত কঠিন। আমি না হয় বুঝবো দুনিয়াটা কঠিন কতটা, তবে তোমার নিজেরও কিন্তু একটা মেয়ে আছে ভাবি।
তাকেও এভাবে জীবনের বাস্তবতা শেখাবে তো? শায়লা বেগম ক্রোধান্বিত দৃষ্টিতে তাকালো তৃষার দিকে। তৃষা জবাবে বাঁকা হাসলো শুধু, অতঃপর নিজেই নেমে গেল নিজের তলার উদ্দেশ্যে একা একাই। বৈঠকখানায় এক ভারী নিস্তব্ধ। মাঝখানে একটা কারুকার্য করা পর্দা টাঙানো হয়েছে। একপাশে পুরুষদের মজলিস, অন্য পাশে অন্দরমহল। পর্দার একপাশে আর্য হেসান পাথরের মূর্তির মতো বসে আছে। তার পরনে সাদা ফরমাল শার্ট আর চোখ মুখে এক বিষণ্ণ গাম্ভীর্য। আর পর্দার ওপাশে ক্রোধিত তিশা। কাজী সাহেব গম্ভীর গলায় তৌফিক সাহেবকে উদ্দেশ্য করে বললেন, বাবার নাম তো মহরুম আহমদ নেওয়াজ, তো আপনি কি কন্যার অলি? তৌফিক সাহেব মাথা নাড়লেন। কাজী সাহেব এবার তৃষার উদ্দেশ্যে পর্দার আড়াল থেকে বললেন, মা তৃষা শোনো, তোমার ভাই তৌফিক নেওয়াজ সাহেবের উপস্থিতিতে আরজু হোসেনের সঙ্গে তোমার বিবাহ স্থির হয়েছে। মোহরানা ধার্য করা হয়েছে নগদ 5 লক্ষ টাকা। এই মোহরানা এবং উপস্থিত সাক্ষীগণের সামনে তুমি কি এই বিবাহে রাজি আছো? সম্মতি থাকলে 3 বার বলো কবুল। তৃষা কয়েক সেকেন্ড চুপ করে রইল। ঘরের প্রতিটি মানুষ তখন নিঃশ্বাস বন্ধ করে আছে। তৃষার মনে হচ্ছিল এই কবুল শব্দটা তার সমস্ত স্বপ্নের সমাধি। কিন্তু শায়লা বেগমের সেই বিষাক্ত কথাগুলো তার কানে বাজতেই সে চোয়াল শক্ত করে নিল। অত্যন্ত নির্লিপ্ত আর শীতল কণ্ঠে সে শুধু বলল, কবুল। 3 বার এই শব্দের উচ্চারণে ঘরভর্তি মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল। কাজী সাহেব এবার খাতাটা নিয়ে পর্দার উপাশে আর্যর কাছে গেলেন। সেখানে সাক্ষীদের সামনে তিনি একইভাবে প্রশ্ন করলেন, জনাব আরজু এহসান, আপনি কি সাক্ষীগণের উপস্থিতিতে তৃষা নওয়াজকে 5 লক্ষ টাকা মোহরানা সাপেক্ষে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন? আপনিও 3 বার বলুন কবুল। আরজুর কণ্ঠে কোনো আবেগ নেই, যেন সে কোনো অফিসিয়াল ডকুমেন্টে সই করেছে। একদম নিরেট গলায় সে 3 বার উচ্চারণ করল, কবুল। বিয়ে সম্পন্ন হতেই কাজী সাহেব হাত তুললেন মোনাজাতের জন্য। তৌফিক সাহেব ফুঁপিয়ে কেঁদে উঠলেন। মোনাজাতের সেই করুণ সুর আর আমিন ধ্বনিতে ঘরটা ভারী হয়ে উঠল। সবাই যখন নতুন দম্পতির সুখের জন্য দোয়া করেছিল, তৃষা তখন মনে মনে তাচ্ছিল্যের হাসি হাসছে। যে সম্পর্কে ভিত্তিই হলো জেদ আর অবজ্ঞা, সেখানে সুখ আসবে কোথা থেকে? মোনাজাত শেষ হতেই শায়লা বেগম ব্যস্ত হয়ে পড়লেন মিষ্টি বিতরণে। আরজোর কাকিমা তৃষার চিবুক ছুঁয়ে দোয়া করলেন। অতঃপর সকলে উপস্থিত হলো আরজোর কাছে। বিয়ে শেষে বরকনের দেখা হবার মুহূর্ত এটি। যেহেতু তারা একে অপরকে আগে কখনো দেখেনি, তাই এই মুহূর্তে দেখা করানোর জন্য তৎপর সকলে। আরজুর কাকি হামিদা বেগম তখন থেকে তাড়া দিচ্ছে আরজুকে, কিন্তু অপর পক্ষকে দেখার বিন্দুমাত্র ইচ্ছা নেই আরজুর, তাই উঠছে না সে। তবে এবার আর রক্ষে হলো না। তৌফিক সাহেব নিজেই আসলেন বোনজামাইয়ের কাছে। তার সম্মান রক্ষাতে আরজু ইচ্ছা না থাকা সত্ত্বেও উঠে দাঁড়ালো। সুঠামদেহের অধিকারী আরজু, তবে বিয়ের পাত্র হলেও তার পরনে নেই কোনো পাঞ্জাবি। গতানুগতিক পোশাকে আবৃত তার দেহ। চৌখোশ মুখাবয়বে বিরক্তি স্পষ্ট। পর্দা সরিয়ে অপর পাশে যাওয়ার আগেই হঠাৎ পকেটে থাকা ফোনটা তীব্র শব্দে বেজে উঠল। এই অসময়ে ফোনের এই কর্কশ আওয়াজে উপস্থিত সবাই চমকে উঠলেন। আরজুর ভুরু কুঁচকে গেল। ফোনের স্ক্রিনে হেডকোয়ার্টার্স লেখাটা ভেসে উঠতেই তার পেশাদার সত্তা সজাগে উঠল। মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে গেল। উপস্থিত সবার দিকে একবার দৃষ্টিপাত করে সে ফোনটা কানে তুলল। ওপাশ থেকে ভেসে আসা জরুরি নির্দেশ শুনে আরজুর কণ্ঠস্বর বদলে গেল। সে অত্যন্ত গভীর আর সংক্ষেপে বলল, ইয়েস স্যার, আই আন্ডারস্ট্যান্ড, আই অ্যাম অন মাই ওয়ে। ফোনটা পকেটে রেখেই সে তৌফিক সাহেবের দিকে তাকালো। তার কণ্ঠে এখন আর জামাতার মোলায়েম ভাব নেই, বরং কমান্ডিং অফিসারের দৃঢ়তা। সে বলল, তৌফিক সাহেব, আমি অত্যন্ত দুঃখিত। নেভাল হেডকোয়ার্টার থেকে জরুরি তলব এসেছে। সাগরের প্রতিকূল পরিস্থিতি, আমাকে এখনই জয়েন করতে হবে। শায়লা বেগম আকাশ থেকে পড়লেন। বলেন কি, এই তো মাত্র কবুল বললেন, এখনই চলে যাবেন? অন্তত মিষ্টি মুখটা আর্য তাকে থামিয়ে দিয়ে শান্ত শীতল কণ্ঠে বলল, ডিউটি ফার্স্ট। দেশের জরুরি অবস্থায় মিষ্টি খাওয়ায় অবকাশ আমার নেই। আমি চলে যাচ্ছি, বাদবাকি সবাই কাকির সঙ্গে চলে যাবে। নির্লিপ্ত কণ্ঠে কথাগুলো এক নাগাড়ে বলেই সকলের উদ্দেশ্যে সালাম দিয়ে সেখান থেকে প্রতিষ্ঠান করল আর্য। উদ্দেশ্য মেয়ের সঙ্গে একটিবার দেখা করা, তাই সদ্য বিবাহিত রমণীকে দেখা বা বিবাহের কোনো কাজকর্ম সম্পন্ন করার পিছু টান রইল না তার। সকলের অবাক দৃষ্টিতে এক প্রকার অবজ্ঞা করেই বেরিয়ে গেল বিয়ের মজলিস হতে। ব্যস্ততম রাজধানীর যান্ত্রিক কোলাহলের ঠিক মাঝখানে যেন এক টুকরো স্নিগ্ধ শান্তির আশ্রয় আর্যের সুউচ্চ দালান কোঠার ভিড়ে আরজু হোসেনের এই ফ্ল্যাটটি একেবারেই ভিন্ন। একসময় এখানে আরজুর জীবনের পূর্ণতা ছিল। ছিল প্রিয় অর্ধাঙ্গিনী আর ছোট্ট মেয়েকে নিয়ে একটা সুন্দর ছোট্ট সংসার। কিন্তু মহাকালের অভোগ নিয়মে আজ সেই সব ছায়া বিলীন হয়েছে।
বর্তমানে এই বিশাল অট্টালিকার অধিপতি একমাত্র আর্য, আর তার একমাত্র ধ্রুবতারা তার 5 বছরের মাতৃহীনা কন্যা। আর্যর আত্মীয় পরিজনদের বাস শহরের অন্য প্রান্তে। কাকিমা কিংবা অন্য চাচিরা কালে ভাদ্রে এলেও এই গৃহের প্রতিটি কোণে যেন আর্যর গম্ভীর ব্যক্তিত্ব আর নির্জনতার সাক্ষ্য দেয়। তবে আজ পরিস্থিতি ভিন্ন। শুভ বিবাহ উপলক্ষে নিস্তব্ধ এই পুরীতে প্রাণের স্পন্দন জেগেছে। আত্মীয় স্বজনদের কলাকুলিতে ঘর আজ মুখরিত। তবে আত্মীয় বলতেও গুটি কয়েকজন, আর্যের কিছু কাজিন আর চাচা চাচি। তবে আর্যর বাবা মা সম্পর্কে এখনও কিছু খোলাসা হয়নি তৃষার সম্মুখে। তৃষারা এসে পৌঁছেছে একদিন বাদে সন্ধ্যার কিছুটা পর। ঘড়ির কাঁটা এখন রাত 8:10 ঘরে। তৃষা লক্ষ্য করল বাড়িটা অদ্ভুত রকমের সুন্দর। যদিও বিরক্তি আর অভিমানে তার দৃষ্টি অবনত, তবুও যতবার সে চোখ মেলেছে ততবারই অনুভব করেছে গাম্ভীর্যের মোড়কে আবৃত থাকলেও এই গৃহের আনাচে কানাচে এক অনাবিল প্রশান্তি। তবে একটা বিষয় তৃষাকে বড্ড অবাক করেছে। ড্রয়িং রুম থেকে শুরু করে করিডর, কোথাও আর্যর কোনো আলোকচিত্র নেই। সাধারণত মানুষের বসার ঘরে কত শত স্মৃতি সাজানো থাকে, অথচ এই বাড়িতে আর্য যেন এক অদৃশ্য ছায়া। দেওয়াল জুড়ে কেবল সমুদ্রের উত্তাল ঢেউ আর দিগন্তের ছবি। যেন এই বাড়ির অধিপতি নিজেকে লোকচক্ষুর অন্তরালে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। হামিদা বেগম তৃষার কাঁধে হাত রেখে মৃদু স্বরে বললেন, "কী দেখছো মা? বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে তো?" আর্য তো এমনই, নিজের কোনো ছবি ঘরে রাখা ও দুচোখের বিষ। ও বলে স্মৃতি নাকি মনে রাখতে হয়, দেওয়ালে নয়। তৃষা মনে মনে ভাবল, স্মৃতি নাকি আবার অস্তিত্বহীন। তার বান্ধবীরা বলেছিল আর্যর হেভি পার্সোনালিটি, কিন্তু এই বাড়িতে পা দিয়ে তৃষার মনে হলো যে কোনো মানুষের ঘরে নয়, বরং এক রহস্যময় দুর্গে এসে প্রবেশ করেছে। তবে সামাজিকতার রক্ষার্থে মৃদু হেসে সে বলল, "সমস্যা নাই আন্টি।" হামিদা বেগম তৎক্ষণাৎ বাধা দিয়ে বললেন, "আন্টি নয় মা, কাকিমা বলো আমায়। আমি আর্যর ছোট চাচি। ওর মার মৃত্যুর পর থেকেই ছেলেটা আমার কাছেই মানুষ হয়েছে।" তৃষা প্রত্যুত্তরে মৃদু হাসল। হামিদা বেগম ফের বললেন, "এখন থেকেই নিষ্প্রাণ বাড়িটাকে আবার প্রাণবন্ত করার দায়িত্ব কিন্তু তোমার মা। পারবে তো সময়ের স্রোতে হাসি আনন্দ লীন হয়ে যাওয়া বাড়িটাকে পুনরায় হাস্যোজ্জ্বল করতে?" কথাগুলো সংক্ষিপ্ত, তবে তার গভীরত্ব পড়তে পড়তে অনুভব করল তৃষা, হৃদয়ে হঠাৎ সূচনা হলো অযাচিত কম্পনের। সে জানে প্রতিশ্রুতি রক্ষা করা কতটা কষ্টসাধ্য, বিশেষত প্রতিশ্রুতি যদি হয় অপছন্দের কিছুকে ঘিরে। সে দিক খুঁজে না পেয়ে হঠাৎ বলল, "আমি একটু ওয়াশরুমে যেতে চাই কাকিমা।" হামিদা বেগম বিচলিত হয়ে উঠলেন। তৎক্ষণাৎ পাশে থাকা মেয়ে সাবরিনাকে দেখে বললেন, "সাবু, ভাবিকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দাও তো।" সাবরিনা আর মৃত্তিকা হামিদা বেগমের মেয়ে। সাবরিনা তৃষার বয়সী হলেও মৃত্তিকা বয়সে সামান্য ছোট। সাবরিনা সোফায় বসে চিপস খাচ্ছিল। মায়ের আদেশ পেতেই দ্রুত তৃষার হাত ধরে আন্তরিক কণ্ঠে বলল, "চলো ভাবি।" তৃষা হাঁপ ছেড়ে বাঁচল যেন। সে ভালো করেই জানে ওয়াশরুম যাওয়াটা তার বাহানা মাত্র। তবুও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করার থেকে এই মিথ্যে বলে বাঁচা ঢের ভালো। রণতরীর পাদদেশের সুপ্রস্থ আঙিনায় থেমে থেমে আছড়ে পড়া জলকল্লোলগুলো দৃষ্টি কাড়ে। কখনো তা নীলাভ বলে ঠাহর হয়, আবার পরক্ষণেই তা ফেনিল শুভ্রতায় বিলীন হয়ে যায়। চকিতে দৃষ্টি ফেরালে বহুদূরে কোনো এক বন্যপক্ষীর অস্পষ্ট কায়া কুয়াশার চাদর ভেদ করে মিলিয়ে যেতে দেখা যায়। চকিতে দৃষ্টি ফেরালে বহুদূরে কোনো এক বন্য পক্ষীর অস্পষ্ট কায়া কুয়াশার চাদর ভেদ করে মিলিয়ে যেতে দেখা যায়। সময় গণনায় অতিবাহিত হয়েছে দিন 30। বিশাল এই আটলান্টিক মহাসাগরের হৃৎপিণ্ডে আর্যর রণতরিণীটি এক নিঃশব্দ দ্বীপের মতো ভেসে চলেছে। চারিদিকের আকাশ যেন জলরাশির সঙ্গে একাকার হয়ে এক ধূসর স্তব্ধতা তৈরি করেছে। মাঝে মাঝে উত্তাল ঢেউ যখন লোহার দেওয়ালে সজোরে আঘাত হানে, তখন সেই গর্জনে এক ধরনের রুদ্রসঙ্গীত বেজে ওঠে। আর্য রেলিং ধরে নির্বিশেষ চেয়ে আছে সেই নীল দিগন্তের দিকে। লোনা বাতাস তার চুলগুলো অবিন্যস্ত করে দিচ্ছে, কিন্তু তার পাথুরে মুখাবয়বে বিন্দুমাত্র বিকার নেই। তার চোখে আজ আর সমুদ্রের নীল নেই, আছে কেবল এক গভীর শূন্যতা। হঠাৎ ভারী বুটের শব্দে আর্যর তন্ময়তা কাটল। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শফকত সাহেব ধীর পায়ে আর্যর পাশে এসে দাঁড়ালেন। বয়সে বড় হলেও আর্যর সঙ্গে তার সম্পর্কটা কেবল আদেশ নির্দেশের নয়, বরং এক আত্মিক স্নেহের। সমুদ্রের এই নির্জনতায় তার কণ্ঠস্বর বেশ গম্ভীর শোনাল। তিনি আর্যর কাঁধে হাত রেখে ঈষৎ হেসে বললেন, "হোয়াটস অ্যাপ ইয়ং ম্যান? সাগরের নোনা জলে কি ঘরের মিষ্টি ঘ্রাণ ভুলে গেলে? হেডকোয়ার্টার থাকতে তো অনেক কথা শুনলাম, তা বিয়েটা কি?"
অ্যাডমিরাল কথাটি শেষ করার আগেই আর্যর চোয়াল শক্ত হয়ে উঠল। সে দৃষ্টি না ফিরেই অত্যন্ত শীতলা দৃঢ় স্বরে বলে উঠল, উইথ অল ডিউ রেসপেক্ট স্যার, প্রসঙ্গটা এখানেই থামান, আমার কোনো বিয়ে হয়নি। অ্যাডমিরাল ভুরু কুঁচকে তাকালেন। হোয়াট ডু ইউ মিন? তোমার কাকিমা তো নিজে ফোন করে আমাদের জানালেন। আর্য এবার ঘুরে দেখালো, তার চোখে এক বিষণ্ণ কাঠিন্য। সে শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বলল, আপনারা যেটাকে বিয়ে বলছেন স্যার, ওটা স্রেফ একটা সোশ্যাল কন্ট্রাক্ট, অ্যান্ড আই হেট দ্য কন্ট্রাক্ট। একটু থেমে সে আবারও যোগ করল, কাগজে কয়েকটা সই করলে যদি মানুষের মন বদলে যেত স্যার, তবে জীবনটা অনেক সহজ হতো স্যার। আমার কাছে বর্তমান মানে শুধুই আমার প্রফেশন, আর আমার অস্তিত্বের শেষ চিহ্ন আমার টুয়েঙ্কেল। আর্যর এই হিমশীতল যুক্তির সামনে অ্যাডমিরাল কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন এই মানুষটির মনের গভীরে যে ক্ষত তা সমুদ্রের অতল গহ্বরের চেয়েও বেশি দুর্ভেদ্য। অবশ্য ব্যাপারটা অস্বাভাবিক কিছু নয়। আর্যর জীবনে মাহেরিন সিদ্দিকা কেবল একজন নারী ছিল না, সে ছিল এক রমণী যাকে বিশ্বাস করে আর্য তার সাজানো আকাশ ছেড়ে ঝড়ের কবলে পড়েছিল। স্মৃতির জ্বালানায় কপাটগুলো যেন একে একে খুলে যেতে লাগলো। অ্যাডমিরাল তরফদার জানতেন আর্যর শিকড় কোনো সাধারণ মাটিতে নয়। খুলনার এক অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান সে, আভিজাত্য যার রক্তে মিশেছিল, কিন্তু সেই ঐশ্বর্যের মোহ তাকে কোনো দিন টানেনি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন আর্য তার চেয়ে 2 বছরের ছোট মেধাবী মাহেরিনকে দেখল, তখনই তার জীবনের মোড় ঘুরে গেল। মাহেরিন ছিল সাধারণ পরিবারের মেয়ে, সঙ্গে খ্রিস্ট ধর্মাবলম্বী, কিন্তু তার ব্যক্তিত্ব এমন এক মায়া ছিল যা আর্যকে আচ্ছন্ন করে ফেলেছিল। ভিন্ন ধর্মের দেওয়াল কিংবা পারিবারিক মর্যাদার ব্যবধান কোনোটাই আর্যর আবেগকে থামাতে পারেনি। সেই অসম প্রেমের পরিণয় হলো ভয়াবহ। আর্যর পরিবার যখন এই বিয়েতে বাধা দিল, তখন আর্য এক মুহূর্তের জন্য দ্বিধা করেনি। নিজের বংশ পরিচয়, বিলাসিতা আর বাবার অহেল সম্পত্তি এক নিমেষে ত্যাগ করে সে মাহেরিনের হাত ধরে পথে বেরিয়ে এসেছিল। তাদের সেই ছোট ভাড়া বাসার নাম দিয়েছিল নিকুঞ্জ। যে ছেলের কোনো দিন কুটোটি নাড়েনি, সেই মাহেরিনের সুখের জন্য সে দিনরাত এক করে পরিশ্রম করত। তাদের সেই স্বপ্নের সংসারে পূর্ণতা দিতে যখন ছোট্ট রাজকন্যা পৃথিবীতে এলো, আর্য ভেবেছিল তার ত্যাগের সার্থকতা বুঝি এখানেই। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস শুরু হলো তখন, যখন আর্য সমুদ্রের বুকে এক ভয়ঙ্কর বিপদে পড়ল। একবার কর্তব্যরত অবস্থায় জলদস্যুরা তাদের জাহাজ ঘিরে ফেলল। জীবন মৃত্যুর সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আর্যর মনে প্রথম এসেছিল মাহেরিনের কথা। সে জানত তার অবর্তমানে মাহেরিনই সব সামলাবে। উদ্ধার পাওয়ার আশায় এবং পরিবারের নিরাপত্তার কথা ভেবে আর্য কোনোভাবে মাহেরিনের সাথে যোগাযোগ করে, কিছু অর্থ সাহায্যের অনুদান জানায়। কিন্তু উপাস থেকে আসা উত্তরটা ছিল তপ্ত সীসার ন্যায়। যে মাহেরিনের জন্য সে নিজের আভিজাত্য বিসর্জন দিয়েছিল, সেই মাহেরিন চরম বিপদের দিনে তাকে অস্বীকার করল। ফোনের উপাসে ভেসে আসা সেই শীতল কণ্ঠস্বর আর্যকে জানিয়ে দিল সে আর্যর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। কথাগুলো এমন ছিল যার মর্মার্থ মাহেরিন এতদিন মূলত ভেবেছিল আর্যর পরিবার হয়তো কখনো না কখনো আর্যদের মেনে নিবে, মাহেরিন হবে অমন সম্ভ্রান্ত পরিবারের কর্ত্রী। মূলত সেই লোভেই আর্যকে বিয়ে করেছিল। কিন্তু বিবাহের এত বছর পরও যখন মেনে নেয়নি আর আর্য এখন এতটা বিপদে, তাই এমন স্বামীর সাথে সম্পর্ক রাখতে নারাজ সে। প্রতারণা আর অর্থের লালসায় মাহিরিন ততদিনে অন্য পথ বেছে নিয়েছে। বিয়েও করেছিল হয়তো অন্য কোথাও। আর্যর বিশ্বাস, ত্যাগ আর ভালোবাসাকে এক নিমেষে ধূলিসাৎ করে দিয়ে সে তাকে মাঝ সমুদ্রের মৃত্যুর মুখে ফেলে রেখে চলে গিয়েছিল। সে সঙ্গে রেখে গিয়েছিল নিজের ক্ষুদ্র অস্তিত্বটাকেও। সামান্যতম মমত্ব বোধও হয়তো কাজ করেনি অর্থলোভী মেয়েটার মাঝে। স্মৃতিগুলো মস্তিষ্কের দোলা দিতেই এক দীর্ঘশ্বাস ত্যাগ করল অ্যাডমিরাল তফদার হোসেন। আটলান্টিকের ঝোড়ো হাওয়া তখনও এক তীব্রকর হয়ে উঠেছে, যেন আর্যর আগাছোলা হৃদয়ের ক্ষতবিক্ষত বার্তাগুলো জ্বালান দিচ্ছে। এতটা ভালোবাসা, এতটা ত্যাগ স্বীকারের পরেও এমন পরিস্থিতির শিকার আর্যর কাছে সেই দিন থেকেই বিয়ে শব্দটা একটা সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট ছাড়া আর কিছুই নয়। সুখনীড়ের চতুষ্পার্শ্ব যেন অরণ্যের এক খণ্ড শ্যামল ছায়া। সদর দরজার সম্মুখে বিচিত্র পুষ্পলতায় সুশোভিত যে ক্ষুদ্র উদ্যানটি রয়েছে, রজনীর নিস্তব্ধতায় সেখান হতে রজনীগন্ধা তীব্র আকুল করা ঘ্রাণ ভেসে আসে। দিবালোকে আবার সেখানে গন্ধরাজের আধিপত্য। চারিদিকে ফুলের মেলা থাকলেও তার মাঝে আছে এক অযাচিত বিষণ্ণতা। ক্ষণে ক্ষণে কর্ণগোচর হওয়া এক শূন্যতার সুর,
তৃষার গত 1টি মাস কেটেছে ঝড়ের গতিতে। নতুন কলেজে পদার্পণ, উচ্চ মাধ্যমিকের অন্তিম মুহূর্তে প্রস্তুতি, আর সেই সাথে ফর্ম ফিল আপও একগুচ্ছ। টিউটোরিয়াল টেস্টের জাতাকলে পিষ্ট হয়ে সে নিঃশ্বাস ফেলার অবকাশটুকুও পায়নি। এই অট্টালিকার প্রতিটি ধূলিকণা চেনার কৌতূহল কোনোদিনই ছিল না তার। তবে কৌতূহল প্রবণ মনের যতটুকু ছিল তা ব্যস্ততার অতল গহ্বরে ঢাকা পড়ে গিয়েছিল। সময়টা সন্ধ্যার প্রাক্কাল। দিনমণি তখন পশ্চিম দিগন্তে পাড়ি জমিয়েছেন, আর নীলিমা জুড়ে ধূসর অন্ধকারের মায়া কেবল ঘন হতে শুরু করেছে। তৃষা বাগান হতে ফিরে ধীর পায়ে দোতলার অলিন্দে এসে দাঁড়ালো। অট্টালিকার ভেতরটা এক মায়াবী কুয়াশার মতো অন্ধকারে ছেয়ে গেছে। এই 1 মাসে বাড়ির অনেক অলিগলি তার চেনা হলেও দোতলার পশ্চিম প্রান্তের এই ঘরটিকে খেয়াল করার লেশ পায়নি সে। তাই আজ তার অবাধ্য কৌতূহল প্রবণ মনটি সেই দিকেই ধাবিত হলো। করিডোরটি এখন বিজাতীয় এক নিস্তব্ধতায় আচ্ছন্ন। তৃষা দেখল কক্ষের কপাটটি আজ সামান্য ফাঁকা হয়ে আছে। ভিতর হতে এক অতি ক্ষীণ কম্পিত আলোকরেখা মেঝেতে আছড়ে পড়ছে। এক অজানা সংখ্যায় তৃষার হৃৎস্পন্দন বেড়ে গেল। তবু অজানাকে জানার দুর্নিবার আশঙ্কায় সে কম্পিত হস্তে কপাটটি আরও খানিকটা ঠেলে দিল। কক্ষটি প্রায় অন্ধকারাচ্ছন্ন। কেবল কোণের একটি টেবিল ল্যাম্প হতে অতি সামান্য আলো বিচ্ছুরিত হচ্ছে। সেই অস্পষ্ট আলোয় তৃষার দৃষ্টি নিবদ্ধ হলো কক্ষের মধ্যভাগে। সে দেখল কার্পেটের উপর একটি ক্ষুদ্র ছায়ামূর্তি স্থির হয়ে বসে আছে। মূর্তিটি তার দিকে পৃষ্ঠদেশ ফিরিয়ে। একটি বিশালাকার প্রাচীর টেডি বিয়ারকে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে নির্নিমেষ জানালার বাইরের অন্ধকারের দিকে চেয়ে আছে। নিথর সেই ভঙ্গি আর কক্ষের থমথমে পরিবেশ দেখে তৃষার হৃদয় ধক করে উঠল। এক বিচিত্র হিমশীতল স্রোত যেন তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। ভয় আর কৌতূহলের দোলাচলে তৃষা কোনো রকমে নিজের কণ্ঠস্বর খুঁজে পেল। রুদ্ধশ্বাসে অতি ক্ষীণ গলায় সে বলে উঠল, কে কে ওখানে? গল্প চলবে।